সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। চোখ আমাদের শরীরে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়গুলোর মধ্যে একটি, যার মাধ্যমে আমরা পৃথিবীর আলো দেখে কিংবা আমাদের চারপাশের সৌন্দর্যগুলোকে অনুধাবন করতে পারি। তবে আমাদের চোখের ভেতরে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তরটি রয়েছে রেটিনা, সেটাকে আমরা মনের অজান্তে নানাভাবে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে চলেছি। তবে আপনি কি করে বুঝবেন আপনার চোখ কিংবা আপনার রেটিনাটি সুরক্ষিত রয়েছে কিনা? কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মমিনুল ইসলাম, যিনি সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট, সাবেক বিভাগীয় প্রধান, ভিটিও রেটিনা বিভাগ, স্পাহানী ইসলামিয়া ইনস্টিটিউট ও হসপিটাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে শুরু করছি, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে একটু জানতে চাই যে রেটিনা বলতে আমরা কি বুঝি এবং আমাদের শরীরে রেটিনার অবদান কতটুকু? খুব ভালো একটি প্রশ্ন। আমাদের চোখ তো একটি সংবেদনশীল এবং খুব গুরুত্বপূর্ণ। আর চোখের যে মেইন কাজটা করছে হচ্ছিল রেটিনা, যেটা হচ্ছিল চোখের ভিতরে আমাদের একটা ক্যামেরা ফিল্মের মতন, যেখানে আমাদের চোখে আলো পড়ে, ওখানে আমরা একটা ছবি তৈরি হয় এবং একটা বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে ওটা আমরা আস্তে আস্তে মস্তিষ্কে চলে যাই, এবং মস্তিষ্কে যাওয়ার পরে আমরা ওখানে দেখতে পারি। রেটিনা হলো এটা অনেকটা আমাদের ক্যামেরা যে ফিল্ম থাকে, যেখানে আমাদের ওয়াশ হয়। আমরা আগে যে ইয়াশিয়া ক্যামেরাগুলো ইউজ করতাম, আমরা দেখলাম ছবি তুলে আমরা ওয়াশ করতাম, আমরা দেখতে পারতাম, কিন্তু যখন ওই ফিল্মটা কখনো নর্মাল যদি নষ্ট হয়ে যায়, ছবি কিন্তু ভালো আসে না। ঠিক রেটিনাটা হচ্ছিল ঠিক সেরকম, যে আলো পরে ছবি তুলবে, রেটিনা যদি কোনো সমস্যা হয় আমরা দেখতে পারবো না। এই যে এত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের একটি স্তর, চোখের স্তর, এটাতে কি কি ধরনের জটিলতা হতে পারে? এখানে অনেক ধরনের জটিলতা হয়, বিশেষ করে বিকজ এখানে প্রচুর রক্ত চলাচলের জায়গা আছে। তো যেমন রেটিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিস পেশেন্টদের, যাদের ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করে, অথবা যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, তাদেরকে বলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আরও কিছু হয় বয়স্কজনিত, যেমন ম্যাকুলার ডিজেনারেশন, আরও আছে রাতকানা রোগ যারা থাকে, রেটিনাইটিস পিগমেন্টোসা। কিছু কিছু ক্ষেত্রে ইউভিআইটিস, চোখের প্রদাহ হলে চোখের রেটিনা নষ্ট হয়, অথবা হতে পারে যে রেটিনাল ভেইন অক্লুশন, যেটাকে আমরা বলি যে চোখের রেটিনাতে স্ট্রোক করা, কিন্তু রক্তক্ষরণ হওয়া, ভিট্রিয়াস হেমোরেজ, এরকম অনেক ধরনের অসুখ আছে যার কারণে আমাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং ক্ষতিগ্রস্ত হলে চোখের দৃষ্টি চলে যেতে পারে। একদমই নানাবিধ জটিলতা আক্রান্তের ঝুঁকি রয়েছে। স্যার, একটি বিষয় চলেই আসলো যে আপনার কথার প্রসঙ্গে, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে। একটু জানতে চাই, ডায়াবেটিস রেটিনোপ্যাথি আসলে কি ধরনের রোগ, বহিঃপ্রকাশগুলো কেমন হতে পারে? ডায়াবেটিস রেটিনোপ্যাথি এমন একটা রোগ যে এটা হচ্ছিল একটু ভ্যাসকুলার ডিজিজ টাইপের। আমাদের যেমন ডায়াবেটিসের কারণে আমাদের দুইটা জায়গা খুব ইনভলভমেন্ট হয়, যেটা একটা হলো রেটিনা, চোখ, আর 2 নম্বর কিডনি, মাইক্রোভাস্কুলার সিস্টেমগুলোকে। চোখের ভিতর রেটিনাতে খুব স্মল ভ্যাসেলস আছে, এই ভ্যাসেলগুলো উইক করে ফেলে, দুর্বল করে ফেলে, এবং কিছু কিছু জায়গায় আমাদের নতুন নতুন কিছু রক্তনালী তৈরি হয়, যার কারণে ওখানে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা হয়ে যায়, এবং ওই জায়গা থেকে কার্যকারিতা অনেকটা কমে যায়, এবং হঠাৎ করেই রক্তক্ষরণ হয়ে চোখের দৃষ্টি চলে যায়, এবং রেটিনাতে অনেক সময় পানি জমে যায়, ম্যাকুলার ইডিমা আমরা বলি। চোখের রেটিনা একটা সেন্সিটিভ পোর্শন আছে যেটা ম্যাকুলা, সেখানে ডায়াবেটিসের কারণে আমাদের পানি জমে যায় এবং দৃষ্টি কমে যায়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ডায়াবেটিসে আক্রান্ত হবার কতদিন পরে এটি আক্রান্তের ঝুঁকি রয়েছে? একজন তরুণ যিনি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, সবেমাত্র ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তিনিও কি আক্রান্ত হতে পারেন? জি, যদি মনে করেন যে ডায়াবেটিস টাইপ 1 আছে, টাইপ 2 আছে, যেটা টাইপ 1 ডায়াবেটিস, তাদের আক্রান্তর পরিমাণটা অনেক বেশি। আরেক ধরনের টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমাদের একটা বয়সের পরে সাধারণত হয়। আরেকটা হচ্ছিল জেস্টেশনাল ডায়াবেটিস, যারা প্রেগনেন্সির সময় বা মাদের ডায়াবেটিস হয়। তাদের 3 জনের জন্যই ডায়াবেটিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন তরুণ, তাদের যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, তাদের যদি ডায়াবেটিস হিমোগ্লোবিন A1C, যেটা আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা 3 মাসের গড়টা দেখি, ওটাও যদি সবসময় 8-এর বেশি থাকে, কিংবা তার রক্তে যদি লিপিড প্রোফাইলে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড লেভেলটা যদি বেশি থাকে, তাদের ঝুঁকিটা বেশি। এবং যাদের ডায়াবেটিস খুব ওঠানামা করে, মনে করেন কখনো 8-9 আছে, কখনো আবার 15-16 হয়ে যাচ্ছে, তাদের খুব শর্ট টাইমে ডায়াবেটিসের কারণে চোখে সমস্যা হয়। কিন্তু যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, তাদের এটা আসতে একটা নির্দিষ্ট সময়ের পরে, 5 বছর 10 বছর পর, অটোমেটিকলি কিছু
দুর্বলতা শুরু হয়। যদি সে নিয়ন্ত্রণ থাকে, এটা অনেক দিন পর্যন্ত সাস্টেইন করা যায়। সবকিছু নিয়ন্ত্রণ করা হয় যে ডায়াবেটিসটা আপনি কতটুকু নিয়ন্ত্রণে রেখেছেন। একদমই তাই। এটা হলো এবং আমাদের খেয়াল করে দেখেছেন যে যারা প্রেগনেন্ট মাদারদের যারা তাদের দেখা যাচ্ছে ডায়াবেটিসের কারণে তাদের যে চোখে সমস্যা হয় তার একটা অন্যতম কারণ তারা নিজেদের কেয়ার নিতে পারে না। আচ্ছা আচ্ছা। তারা বাচ্চাদেরকে পুষ্টি দেওয়ার জন্য তারাও খাওয়ার দাওয়া এমন করে যেটা নিজের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, খেয়াল করছে না। আমার কাছে প্রচুর রোগী এরকম পাই যে প্রেগনেন্সির পরে ডায়াবেটিস হয়েছে এবং উইদিন 1 to 2 ইয়ার্সের মধ্যে চোখের দৃষ্টি খুব কমে গেছে। আচ্ছা। তাদের জন্য একটা মেসেজ যে প্রেগনেন্ট মাদার যারা তরুণ, এখন তো জাঙ্ক ফুড বেশি খাওয়া হচ্ছে, বেভারেজ কিংবা এগুলো খাবারের কারণে আমাদের ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকে। তার একটা বিষয় জানবো যে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া তো একটি উপসর্গ আপনি বলছিলেন ডায়াবেটিস রেটিনোপ্যাথির ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ধরনের উপসর্গ থাকলে চিকিৎসকের কাছে যাই না, দেখা যায় অবহেলা করতে থাকি, সময় ক্ষেপণ করতে থাকি। আসলে কোন স্টেজে গিয়ে আপনারা রোগীরা পেয়ে থাকেন ডায়াবেটিস রেটিনোপ্যাথির? আসলে এটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব। আমি মনে করি ডায়াবেটিস রোগীদের প্রতি 6 মাস অন্তর অন্তর, যাদেরই ডায়াবেটিস আছে প্রতি 6 মাস অন্তর অন্তর চোখের রেটিনা পরীক্ষা করা উচিত। একজন রেটিনা স্পেশালিস্ট কিংবা চক্ষু বিশেষজ্ঞ যারা রেটিনা নিয়ে কাজ করে। এটা হচ্ছে একটা মানে ফ্ল্যাট কথা, মোটা দাগের কথা। বেশিরভাগ রোগী জানেই না যে ডায়াবেটিস হলে আমার চোখ পরীক্ষা করতে হয়। একদমই। এটার জন্য আমাদের যারা মেডিসিনের ডাক্তার আছেন, যারা ডায়াবেটোলজিস্ট আছেন, তারা যদি ডায়াবেটিসের চিকিৎসা করার সময় একটু একটা লাইনও যদি বলে দেয় কিংবা প্রেসক্রিপশনে যদি একটা সিলও দিয়ে দেয় আপনি 6 মাস অন্তর অন্তর চোখের রেটিনাটা পরীক্ষা করবেন, তাহলে অনেকাংশে সচেতনতা বাড়বে, সচেতন হতে পারবে এবং রোগীরা নিজের দায়িত্বে কিন্তু ডাক্তার দেখাবে। এটাই আমাদের কাছে একটা প্রবলেম। রোগীরা এসে বলে স্যার আমি জানতামই না যে চোখে সমস্যা হতে পারে। আচ্ছা। এই ধরনের পেশেন্টরা সাধারণত প্রথমে কমপ্লেন করে চোখের মধ্যে একটু ফ্লোটার্স কিংবা চোখের মধ্যে মনে করেন যে সামনে মাছি ঘুরছে কিংবা কোন চোখের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে কিংবা হঠাৎ করে চোখে কুয়াশার মতন মনে হচ্ছে, এই ধরনের একটা কমপ্লেন নিয়ে ইনিশিয়ালি আসে যারা ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা কখনোই পরীক্ষা করে নাই, তার উপসর্গগুলো শুরু হয়েছে কিংবা চোখে ঘুম থেকে উঠে দেখছে চোখের মাঝখানে একটু ঝাপসা দেখছে কিংবা ব্লার্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই ধরনের ক্ষেত্রে যেটা হয় মাছের মতো কোনো কিছু উড়ে যাচ্ছে, পর্দা যেমন অনেক সময় টেলিভিশনের পর্দা নষ্ট হয়ে গেলে যেমন একটা হয়, সঠিক একদম ঠিক ওই জিনিসগুলো একটা কমপ্লেন নিয়ে আসে। কিংবা বারবার দেখা যাচ্ছে সকালবেলায় কিছু খাওয়ার পরে দৃষ্টিটা কমে যাচ্ছে হালকা, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে। তার মানে ডায়াবেটিস যখন বাড়ছে, আপনার গ্লুকোজ লেভেল বাড়ছে, তখন চোখের ভিতরের গ্লুকোজটা অনেক সময় লেন্সের ভিতরে ঢুকে যাচ্ছে, যার কারণে লেন্সের পরিবর্তন হচ্ছে, তখন কিছু সময়ের জন্য ডায়াবেটিসটা মানে ব্লার্ড হয়ে যাচ্ছে, আবার নর্মাল হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে। তো এই ধরনের যাদের ভিশন নিয়ে প্রবলেম হচ্ছে এবং ডায়াবেটিস আছে তাদের অবশ্যই দ্রুততম সময়ে একজন রেটিনা স্পেশালিস্টের কাছে যেতে হবে। এবং যাদের নাই, যাদের ডায়াবেটিস আছে তাদের তো চোখের সমস্যা হচ্ছে না, তারপরেও তাকে 6 মাস অন্তর অন্তর মিনিমাম একবার হলো চোখের রেটিনাটা পরীক্ষা করতে। আমরা স্যার আরো বিস্তারিত জানবো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এবং প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে জানার আছে, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। ঠিক আছে। প্রিয় দর্শক, দেখছিলেন আরটিভির চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মমিনুল ইসলাম। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে ডায়াবেটিস রেটিনোপ্যাথির সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি রয়েছে? প্রথমে আমরা মনে করি যে যারা চিকিৎসা বলতে আমরা ক্লিনিক্যালি প্রথমে ডায়াগনোসিস করি যে এটা ডায়াবেটিস এবং তারপরে পেশেন্টের হিস্ট্রি নেই। হিস্ট্রি নেওয়ার পরে আমরা চোখের রেটিনাতে কিছু চেঞ্জ, ব্লাড ভেসেল কিংবা রেটিনার ভিতর কিছু, আমি আগেই বলেছি, নিউ ভেসেলস কিংবা মাইক্রোঅ্যানিজম, ডট ব্লড হেমোরেজ, চোখের মধ্যে ফ্লুইড জমে যাওয়া, এই জিনিসগুলো আমরা দেখি। দেখার পর আমরা কিছু পরীক্ষা করি, কালার ফান্ডাস ফটোগ্রাফ, এটা একটা ডকুমেন্ট রেখে দিই। আমরা আজকে যাতে করেছি 3 মাস পরেও যে পরীক্ষাটা করছি এটার সাথে আমরা কি চেঞ্জটা হচ্ছে একটা কালার ফান্ডাস ফটোগ্রাফ থাকলে আমরা দুইটার মধ্যে দেখতে পারি। 2 নম্বর যে পরীক্ষাটা পেশেন্টদের আমরা ওসিটি করি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি। চোখের রেটিনা 10টা লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারটাকে আমরা আলাদা আলাদা করে এটা আমরা পরীক্ষা করতে পারি। রোগীদেরকে আমরা অনেক সময় বোঝার জন্য বলি আমরা চোখে একটা সিটি স্ক্যানের মতন করব, যে চোখের আমরা প্রতিটা লেয়ারকে আমরা আলাদা করে দেখব কোন লেয়ারে আমরা পানি জমেছে, যার কারণে আপনার দৃষ্টি কমে গেছে কিংবা আপনি দেখতে পাচ্ছেন না। পরে যেটা হচ্ছিল আমরা পরীক্ষার মধ্যে করি এনজিওগ্রাম, চোখের এনজিওগ্রাম। এটা হাতের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়ে একটা ডাই দেওয়া হয়, এটা 15 সেকেন্ডের মধ্যে চোখে চলে যায় এবং চোখের আমরা একটা ফ্রিকোয়েন্সি মানে কয়েকটা ছবি নেওয়া হয়, 8-10টা ছবি নেওয়া হয় 1 সেকেন্ডের পর পর। যখন ওই ডাইগুলো চোখের ব্লাড ভেসেলের মধ্যে কীভাবে যাচ্ছে,
কোনো জায়গায় ব্লক হয়ে গেছে কিনা, কিংবা কোনো জায়গা থেকে ওই ডাইগুলো লিক হচ্ছে কিনা, কিংবা কোনো জায়গায় অর্ধেক যে আটকে গেছে ওখানে যাচ্ছে না, এগুলো আমরা ডিমার্কেশন করি। যেই জায়গাটা যাচ্ছে না সেখানে বুঝতে হবে ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয়ে গেছে, সেখানে নতুন কোনো নিউ ভেসেলস তৈরি হবে, ওখান থেকে রক্তক্ষরণ হতে পারে, এই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করি। কিংবা কোনো জায়গায় ডাই লিক হচ্ছে, তার মানে ওখানে রক্তনালীটা দুর্বল, ওখানে যে দুর্বল রক্তনালী দেখে ওরা ডাইটা ধরে রাখতে পারছে না, সেখানে ব্লাডের সাথে সাথে ডাইগুলো লিক হচ্ছে। এগুলো আমরা দেখি, দেখার পরে আমরা ওই রিলেটেড ডিপেন্ড করে রোগীদেরকে আমরা চিকিৎসা পদ্ধতিতে চলে যাই। এই যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে স্যার, ইনজেক্টেবল যে প্রসিডিউর, চোখের মধ্যে ইনজেকশন দেওয়ার বিষয়টি অনেকেই ভয় পায়। অনেকে মনে করে ইনজেকশন দিলে হয়তো বা দৃষ্টিশক্তি আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে যাবে। এই আতঙ্কের জায়গা থেকে দেখা যায় অনেকে সময় ক্ষেপণ করতে থাকে। আপনার আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলার রয়েছে? দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে হবে যে বাংলাদেশে আমরা মনে করি একটা ব্লেসিং যে আমরা বাংলাদেশ চিকিৎসাতে অনেক উন্নতি হয়ে আছে। এই ইঞ্জেকশনগুলো আছে দেখে ডায়াবেটিস রোগীগুলা অনেকাংশেই তারা সেভ। আমরা রোগীদের বোঝাতে চাই যে আমাদের চোখের ভিতরে যেটা বললাম যে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি যে সিটি স্ক্যানটা করা হয়, এটার মধ্যে দেখি আমরা কোন কোন লেয়ারে পানি জমে। এই পানি জমার উপর ডিপেন্ড করে যেটাকে বলে ম্যাকুলার ইডিমা কিংবা ডায়াবেটিস ম্যাকুলার ইডিমা বলে, এইসব রোগীদেরকে আমরা চোখে ইঞ্জেকশন দেওয়া হয়। এবং ইঞ্জেকশনটা সেভ এই কারণে বলি যে আমরা ইঞ্জেকশনটা অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে রোগীদেরকে যেভাবে স্টেরিলাইজেশন করে আমাদের অন্যান্য অপারেশনগুলো করা হয়, ঠিক একই প্রসিডিউরে আমাদের ডায়াবেটিস রোগীদেরকে চোখে ইঞ্জেকশন দেওয়া হয়। এবং ইঞ্জেকশনটা দেওয়া হয় মাইক্রোস্কোপের নিচে, সুইটা এতই সূক্ষ্ম যেটা আমাদের খালি চোখে দেখাটা খুব ডিফিকাল্ট, সেটা আমাদের ম্যাগনিফাই মাইক্রোস্কোপ দিয়ে চোখে দিতে হয়। এবং চোখটাকে আমরা একটা ড্রপ এর মাধ্যমে এটা অবশ করে নিই, তখন পেশেন্ট ব্যথা পায় না। পেশেন্টটা ভয় পায় কারণ হলো যে চোখের মধ্যে একটা ইঞ্জেকশন, মানুষ নর্মাল ইঞ্জেকশন দিতেই ভয় পায়, চোখের মধ্যে যখন দিবে তখন একটা প্যানিক অ্যাটাক কাজ করে। কিন্তু আমরা রোগীদের যদি কাউন্সিলিং করে অনেক সময় বুঝাই তখন তারা রাজি হয়, আমরা দিয়ে থাকি। কিন্তু এই ইঞ্জেকশন দেওয়ার পরে কিছু নিয়মকানুন আমরা অনেক সময় মানতে চাই না। আমাদের দেশে একটা মানুষদের একটা ধারণা ছিল অপারেশন থিয়েটারে কিংবা কোনো অপারেশন করলে কিংবা প্রসিডিউরে গেলে রোগীদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে, রোগী দুর্বল, এই জিনিসটাই আমাদের মানে একটা ঝামেলা হয়ে যায় যে ইঞ্জেকশন দেওয়ার পর রোগীরা খাওয়া দাওয়াটা আবার অনিয়ন্ত্রিত হয়ে যায়, ডায়াবেটিসটা আবার বেড়ে যায়। আর ডায়াবেটিস যখনই বেড়ে যায় শরীরে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ইঞ্জেকশন দেওয়ার পর এই প্রবলেমটাই আমরা ফেস করি যে দেখা যাচ্ছে ইঞ্জেকশন দিয়ে এলাম, পরের দিন দেখা যাচ্ছে ডায়াবেটিস অনেক বেড়ে গেছে কিংবা অনেক দিন ধরে অনিয়ন্ত্রিত, এই জন্যে ইঞ্জেকশন দেওয়ার পর চোখে ইনফেকশন কিংবা এন্ডোপথ্যালমাইটিস ডেভেলপ করে। এই জন্য আমরা রোগীদের বলি কিংবা আমরাও ডাক্তার হিসেবে আমি চিন্তা করি রোগীদেরকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার পরেই ইঞ্জেকশনটা দেওয়াটা সবচেয়ে সেফ। রোগীকে বলতে হবে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আসেন, কারণ আপনি ইঞ্জেকশন দেওয়ার পর যদি ডায়াবেটিস আবার আগের মতন হয় তাহলে কিন্তু চোখে ইনফেকশন হতে পারে। স্যার একটা কথা বলবো যে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরা রয়েছে, আপনি বলছিলেন যে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ যাদের, তাদের ম্যাকুলার ডিটাচমেন্ট কিংবা চোখে ভিট্রাস হেমারেজ হয়, রক্তক্ষরণ হয় চোখে, দেখা যাচ্ছে আমরা যেমন হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, চোখের স্ট্রোক, আই স্ট্রোক বলি, চোখে রক্তক্ষরণ হচ্ছে সাডেন উচ্চ রক্তচাপের কারণে চোখের রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে দেখা যাচ্ছে সে নামাজ পড়তে গেছে, নামাজ থেকে উঠে দেখে সব ঝাপসা, প্রেশার বেশি ছিল, ঘুম থেকে উঠে গেছে, রক্তক্ষরণ হয়েছে। এই জন্যে ডায়াবেটিস রোগ এদের সাথে সাথে উচ্চ রক্তচাপ জনিত যারা কারণ আছে তাদেরকেও 6 মাস 1 বছর পর পর রেটিনাটা পরীক্ষা করা দরকার। এবং উচ্চ রক্তচাপটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে ওটার দিকে খেয়াল রাখতে হবে। একবার রক্তক্ষরণ হয়ে গেলে কিন্তু দৃষ্টি চলে গেল, আমরা অপারেশন করে কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে যতটুকু ওভারকাম করতে পারি, কিন্তু ওই যে বললাম প্রথমেই যে রেটিনা খুব সেন্সিটিভ এবং খুবই মোবাইল ফোনের টাচ স্ক্রিনের মতো, একবার ভেঙে গেলে কিন্তু ওটার কখনোই স্বাভাবিক টাচ স্ক্রিনের মতন কাজ করে না। যদিও বর্তমানে টাচ স্ক্রিন চেঞ্জ করা যায় কিন্তু চোখের রেটিনা কিন্তু চেঞ্জ করা যায় না। সো এটা একদম ওয়ার্নিং সাইন যে আপনাকে ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণ না রাখলে আপনার চোখের রেটিনা একবার যদি ক্ষতিগ্রস্ত হয় এটা আগের মতন জীবনেও আসবে না। যতই আপনি চেষ্টা করেন, যতই বিদেশে যান, যতই লেটেস্ট পৃথিবীর যে কোনো প্রান্তরে যান, একটাই কথা, আপনাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, সচেতন হতে হবে, স্ট্রেস রিলিফ থাকতে হবে, রাত্রে আগে ঘুমাতে হবে, কোলেস্টেরল লিপিড প্রোফাইলটা মেনটেন করতে হবে, প্রতিদিন 45 মিনিট হাঁটতে হবে, মোবাইল ফোনের স্ক্রিন কমাতে হবে, আপনাকে অলস সময় কাটাতেও যাবে না, সারাদিন বসে বসে কাজ করছি। আপনি অনেকে বলে যে আমার পায়ে ব্যথা ডাক্তার সাহেব, আমি তো হাঁটতে পারি না। বসে বসে এক্সারসাইজ করেন, আপনি মাসেল মুভমেন্টে থাকতে হবে, বসে বসে এক্সারসাইজ করতে হবে, যেন আপনার শরীরের যে ব্লাডের মধ্যে যে গ্লুকোজগুলো, আমরা যখন এক্সারসাইজ বসে বসে করি তখন আমার মাসেল কিন্তু টেনে নিয়ে যাচ্ছে, আপনি রক্তের মধ্যে গ্লুকোজটা কমে যাচ্ছে। আপনি হাঁটতে পারছেন না, আপনি দাঁড়ায় দাঁড়ায় এক্সারসাইজ করেন, ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করেন, ইয়োগা করেন, অনেক ধরনের সিস্টেম আছে। কিন্তু আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে ডায়াবেটিস রেটিনোপ্যাথির কোনো চিকিৎসাই হতে পারে না। আমরা খালি চিকিৎসা করে যাব, রিপোর্ট আসবে ভালো না, রোগী বলবে স্যার এর কাছে চিকিৎসা করে আমার চোখ নষ্ট হয়ে গেছে, বিকজ যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেনি।
এটা আমাদের শুনতে হয়। রেটিনা স্পেশালিস্ট আমরা রেটিনার অপারেশন করার পরে অনেক রোগীদের দৃষ্টি খুব ভালো আসে না, কিন্তু ছানি অপারেশন করার পর খুব ভালো দেখে। দুইটা রোগী পাশাপাশি অপারেশন হয়েছে, একটা ক্যাটারাক্ট সার্জারি, একটা হচ্ছে ডায়াবেটিস রোগী। ছানি অপারেশন রোগী খুলে হাসতেছে, আরেকজন হাসতেছে না, কারণ দুইটা ডিফারেন্ট। লেন্স পরিবর্তন করলাম, ভালো দেখছি, কিন্তু রেটিনা তো চেঞ্জ করছি না। এটা আমার যেন সার্জারি করতে না হয়, এই জন্য আমাকে আগে থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এটা আর কোনো মানে বিকল্প নাই। এটা মানে এই জায়গাটাতে প্রত্যেকটা ব্যক্তি হয়তো বা আপনার তথ্যের মাধ্যমে সচেতন হবেন যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এমন একটা জিনিস, সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে তবে চোখকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। স্যার, এখন তরুণীরাও, আমরা আগে দেখতাম শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাই ডায়াবেটিস উচ্চ রক্তচাপে ভুগছে, কিন্তু এখন তো তরুণ এবং মাঝবয়সীরা অনেক বেশি এই রোগগুলোতে আক্রান্ত। কেন হচ্ছে আপনি নিজেই বলতে পারবেন, কারণ তরুণরা এখন বাসায় কতটুকুন খায়। তরুণরা দেখা যাচ্ছে বেশিরভাগ সময় জাঙ্ক ফুডগুলো খায়, চিজ, বার্গার, পিৎজা, মানে আনহেলদি ফুডগুলো খাচ্ছে। আনহেলদি ফুডগুলো খেয়ে গেলে কখনোই তো আপনার শরীরের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে না, কিংবা আপনার অবশ্যই আপনার গ্লুকোজ লেভেল, ইনসুলিন ড্যামেজ হবে, ইনসুলিন যে রিসেপ্টরগুলো ড্যামেজ হতে থাকবে, বারবার আপনার শরীরের ভিতরে গ্লুকোজ শরীরের ব্লাডের মধ্যে জমা হতে থাকবে। এটা তো একটা কমন ফিজিওলজিক্যাল প্রসেস। আপনি এখনকার বর্তমান দিনে বেশিরভাগ কয়জন তরুণকে আপনি দেখাতে পারবেন রাত্রে 10টা 11টার মধ্যে ঘুমাতে পারছে? দেখাতে পারবেন না। আর 2টা 3টা পর্যন্ত মোবাইল ফোন ডিভাইস নিয়ে বসে আছে, দেরিতে ঘুম থেকে উঠছে। কারণ আমাদের ঘুম ঠিক মতো না হলেও কিন্তু আপনার সারাদিনটাই ড্যামেজ হচ্ছে, আপনাকে মানসিকভাবেও হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। তারপর সুতরাং আপনার তরুণদের এখন সবচেয়ে বেশি পাচ্ছি। আগে ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করতে 60 বছর 55 বছরের পরে, এখন ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করছে 40-42 বছর বয়সে, কারণ তাদের ডায়াবেটিস ধরাই পড়ছে হচ্ছিল 30 বছর 32 বছর বয়সে। তাই আপনি তরুণদের কীভাবে ম্যানেজ করবেন? সুতরাং সচেতন না হওয়ার ছাড়া আর কোনো উপায় নাই। আপনাকে খাদ্যাভ্যাস বলেন, ডেইলি লাইফস্টাইল বলেন, আপনাকে আমাদের এখন ডাক্তারদেরকে দোষ দেওয়া হচ্ছে, বিকজ তাদেরকে কাউন্সিলিং করে বোঝাতে পারছি না যে আপনার লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই জরুরি। এদিকে যদি হাত দেন, আপনার বাকি সব পরের পোর্শনগুলো অটোমেটিকলি ভালো হয়ে যাবে। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো তথ্য রয়েছে কিনা যেটির মাধ্যমে তারা সুরক্ষিত থাকতে পারে? আমি যদি এক লাইনে একটা কথা বলতে পারি, যে বর্তমান দিনে আমাদের প্রিম্যাচিউর বেবি, যাদের বয়স জন্মের সময় 2 কেজির নিচে এবং 35 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে, তারা অবশ্যই 1 মাসের মধ্যে একজন রেটিনা স্পেশালিস্টের মাধ্যমে রেটিনা পরীক্ষা করবেন। কারণ রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি আরওপি নামে একটা ডিজিজ আছে, যেটা 1 মাসের মধ্যে চিকিৎসা না করে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে। তেমনি যেমন সুরক্ষিত থাকবে প্রত্যেকটি গর্ভবতী মা, প্রত্যেকটি তরুণ, মাঝবয়সী এবং বৃদ্ধ, একই সঙ্গে অনাগত সন্তানটি সুরক্ষিত রয়েছে কিনা সেটিও দেখাটা খুব জরুরি। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আরটিভিকে। প্রিয় দর্শক, আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।